জামাতের জন্য একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেটি জামাতের ঐতিহ্যকে একেবারেই ম্লান করে দিয়েছে। জামাত এমন একটি সংঘবদ্ধ সংগঠন যে সংগঠনের ভেতর বিভিন্ন ধরনের ক্যাডার সিস্টেম রয়েছে, মান উন্নয়নের সিস্টেম রয়েছে। সমর্থক, সমর্থকের পর কর্মী, কর্মী থেকে রোকন প্রার্থী, তারপর রোকন। এই যে ধারাবাহিকতাগুলো রয়েছে, ক্যাডার সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমের মধ্য দিয়ে একজন ব্যক্তিকে এমন একটা পর্যায়ে উন্নীত করা হয় যে তার মধ্য দিয়ে আর তেমন ভুলভ্রান্তি বা সন্দেহজনক, অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড কিছু ঘটার সম্ভাবনা সাধারণত থাকে না। তো জামাতের এবার একটি বক্তব্য ভাইরাল হয়েছে জামাতের একজন নেতা শাহজাহান চৌধুরীর, চট্টগ্রাম 15 আসনের। তো সেই নেতা তিনি একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি ভাইরাল হওয়ার পর তার বক্তব্য নিয়েই যত কথাবার্তা চলছে। ইভেন জামাতের পক্ষ থেকে তাকে একটি শোকজ নোটিশও করা হয়েছে যে কেন তিনি এই ধরনের বক্তব্য দিলেন। তো এখানে বক্তব্যটি কি বক্তব্য দিয়েছেন, এটি পাওয়ার পলিটিক্স বা হ্যান ত্যান যাই কিছু বলা হোক, সে প্রসঙ্গে পরে আসি। আসল প্রসঙ্গ হলো তিনি যাদের উদ্দেশ্যে বক্তব্যটি দিয়েছেন তারা কারা। তারা একটি মানে উত্তীর্ণ ব্যক্তিরা, যাদেরকে বলা হয় দায়িত্বশীল। সাধারণত জামাতে দায়িত্বশীল হতে গেলে একটা মান উত্তীর্ণ হতে হয়। সাধারণত রোকনরাই দায়িত্বশীল হয়ে থাকে। এছাড়াও রোকনদের প্রায় কাছাকাছি, অর্থাৎ যাদের উপর সংগঠন নির্ভর করতে পারে, রোকন মানে যেহেতু ভিত্তি, যে ভিত্তির উপর সংগঠন দাঁড়ায় বা নির্ভর করে, সেই ভিত্তিপ্রস্তররাই এই ধরনের দায়িত্বশীল হন। সেই রকম একটি দায়িত্বশীল বৈঠকের বক্তব্য ফাঁস হলো কিভাবে, এটি আজ একটি বড় ধরনের প্রশ্ন। আমরা লক্ষ্য করেছি যে বক্তব্য তিনি দিয়েছেন, সে বক্তব্যটি তিনি অত্যন্ত খোলা মনে দিয়েছেন এবং দায়িত্বশীল বা নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে বা একান্ত নিজের লোকদের মধ্যে মানুষ এভাবেই কথা বলে। প্রত্যেকটা সংগঠন বলি, পরিবার বলি, রাষ্ট্র বলি, সবারই নিজস্ব কিছু প্রাইভেসি থাকে। মানুষ ঘরে যে ঘরোয়া কথাবার্তা বলে, সে কথা নিঃসন্দেহে বাইরে প্রকাশ করার উপযোগী নয়। আমি চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের এমন কোনো পরিবার নেই যে পরিবারের কথা যদি আপনি গোপনে রেকর্ড করে বাইরে ছাড়েন তার লজ্জায় মুখ দেখানোর মতো পরিস্থিতি থাকবে। কোনো পরিবার নেই। অর্থাৎ ঘরোয়া পরিবেশের কথা কখনো বাইরে আসতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, মানুষ তার প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক বা তার চরিত্র সে মেনটেন করে। যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে যেভাবে, শিক্ষার্থীদের মাঝে যেভাবে কথা বলেন, তিনি নিঃসন্দেহে তার পরিবারের সঙ্গে একইভাবে কথা বলেন না। কিংবা তিনি রাজনীতির ময়দানে ঠিক একইভাবে কথা বলেন না, কিংবা তার ফেসবুক দেখলে বোঝা যাবে যে সে আসলে অন্য আরেকটা সমাজ মেনটেন করছেন। প্রত্যেকটা মানুষেরই তাদের ব্যক্তিত্ব এটাই যে তিনি যখন যেখানে যে অবস্থায় থাকেন সেই অনুযায়ী তিনি বিহেভ করেন। তাকে যদি বলা হয় যে আপনি তো অমুক, আপনি এই ধরনের কথা কেন বললেন, বলতেই পারে, কারণ সে তখন ওইখানে সেই রোলটাই করছে। আপনি হয়তো তার কাছে তখনও ধরে রাখছেন সে অমুক, কিন্তু আসলে সে যে ধরনের আচরণটা করছে সে আসলে ওই মুহূর্তে সে সেটাই। প্রত্যেকটা ব্যক্তির তার অবস্থান কেন্দ্রিক, তার রোল কেন্দ্রিক, তার আচরণের হেরফের হয় এবং পরিবর্তন হয়। একই আচরণ মানুষ সবখানে করতে পারে না। তাহলে আর সে মানুষ থাকে না, সে রোবট হয়ে যায় বা সে হয়ে যায় প্যাটার্ন। সে আসলে কোনো মানুষ না। মনে করেন আমরা বাহিরে কথা বলার সময় যেভাবে শুদ্ধ ভাষায় কথা বলি বা শুদ্ধ উচ্চারণে কথা বলি, আমরা ঘরোয়া পরিবেশে বা নিজস্ব একান্ত লোকদের সঙ্গে কিন্তু একইভাবে কথা বলি না। যদি বলতাম, উল্টো তারাই আমাদের সমালোচনা করত, তারা আমাদের ভেঙাতো। তো এখানে একজন মানে দায়িত্বশীলদের সামনে, দায়িত্বশীলদেরকে নিয়ে নির্বাচন কিভাবে বৈতরণী পার করতে হবে, নির্বাচনী কৌশল নির্ধারণ করছিলেন। সেই রকম একটি প্রাইভেসি রাখার মতো জায়গায়, যেখানে সবকিছুই প্রাইভেসি রাখার মতো, রাখা উচিত, সেই রকম একটি বৈঠকের কথা কিভাবে ফাঁস হলো, এটা নিয়ে আমি কোথাও আলোচনা দেখছি না। ফাঁস হওয়া বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। শাহজাহান চৌধুরী বলেছেন, এটি আমি এই প্রসঙ্গে বলেছি। তিনি ভালো ব্যাখ্যা দিয়েছেন যে ভারত আমাদের উপর, ভারতের টাকায়, ভারতের এইভাবে সেভাবে, মানে ভারতের প্রভাবে আমাদের পুলিশ প্রশাসন যেন না চলে, আমাদের বলতে তিনি দেশের বলেছেন। হতেই পারে, তার এই ব্যাখ্যা সঠিক। আবার যদি আমি মনে করি যে না, মানুষ যা মনে করেছে বা মিডিয়া যেভাবে উপস্থাপন করেছে সেটাই সঠিক, যে তিনি চেয়েছেন যে জামাতের হয়ে কথা বলুক, মিডিয়াকে আহ, ইয়েগুলো আপনার প্রশাসন জামাতের হয়ে কথা বলুক বা আহ, তাদের হয়ে,
আচরণ করুক, চাইতেই পারে। কিন্তু সেই কথাগুলো বাইরে আসলো কিভাবে? নিঃসন্দেহে এই দায়িত্বশীলদের মধ্যে কেউ গোয়েন্দা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বা তিনি তার শপথের লঙ্ঘন করেছেন, তার দায়িত্বশীল আচরণ কিংবা দলের সঙ্গে বেইমানি করেছেন। তো এই যে বেইমানিটা করলেন, এখন জামাত প্রত্যেকটা পদে পদে এই বেইমানির খেসারত দিবে। কারণ তারা আর কোনো নীতি নির্ধারণী বৈঠককেই তাদের জন্য নিরাপদ মনে করতে পারবেন না। এমনও হতে পারে যে জামাতের মজলিসের শুরার বৈঠকের খবর বাইরে চলে আসতে পারে। সংগঠন অনেকটা স্ফীত হয়েছে, বড় হয়েছে, যার ফলে আজকে কি এতটাই দুর্বল অবস্থায় চলে এসেছে যে তাদের সবকিছু, সব মিটিং এর সব খবরাখবর, বক্তব্য বাইরে চলে আসতে পারে। জামাত কি তার এই নিরাপত্তার ব্যবস্থা রাখতে পারেনি, পারছে না? জামাতের দায়িত্বশীলরাও কি তাহলে বেইমানি করতে শুরু করেছে? একটি দলের পতন হওয়ার জন্য তাদের আর কোনো রাস্তার দরকার নেই, শুধুমাত্র বেইমানি যথেষ্ট। আমরা জানি যে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের কোনো যুদ্ধ হয়নি। কথিত যে ধরনের যুদ্ধ হওয়ার কথা, আসলে সে ধরনের কোনো যুদ্ধ হয়নি। শুধু বেইমানির কারণে, মির্জাফরদের কারণেই কিন্তু সিরাজউদ্দৌলার পতন হয়েছে। টিপু সুলতানের পতন হয়েছে মির্জাফরদের কারণে, বেইমানদের কারণে। একটি যুদ্ধে শক্তি যত কমই থাক, সেও লড়াই করতে পারে যদি সে বেইমানের খপ্পরে না পড়ে। যদি জামাতের মধ্যে অবশ্যই অবশ্যই বেইমান আছে, এবং যেই বেইমানরা এই বক্তব্য ফাঁস করেছে, আর যদি এইটা থেকেই থাকে, জামাত যদি এই বেইমানদেরকে ধরতে না পারে, বের করতে না পারে, তাহলে জামাতের ভরাডুবি নিশ্চিত, পতন নিশ্চিত। এখন এই বেইমানদের ধরার জন্য জামাত যদি কোনো ব্যবস্থা নিতে যায়, ঠক বাঁচতে কম্বল উজাড় হয়ে যাওয়ার মতো একটা গা উজাড়, হ্যাঁ, বা লোম বাঁচতে গিয়ে কম্বল উজাড়, এরকম একটা ব্যাপার আছে, সেটা হলেও হবে না। অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং ইন্টেলেকচুয়ালের সাথে তাদেরকে বের করতে হবে যে এই জাতীয় কাজগুলো কারা করছে। নতুবা পলিসি মেকিং, আপনি যে পলিসি মেকিং করেন না কেন, সব ধরনের পলিসি নিয়েই বাইরে বিতর্ক হবে। কারণ হচ্ছে, আপনি যাদের সঙ্গে মিটিং করছেন, সেই মিটিং এর লোক আর বাইরের লোক কখনোই এক হবে না। তাদের চিন্তা ভাবনা বা বক্তার উদ্দেশ্য, যাদের নিয়ে কথা বলা হয়, অডিয়েন্স যারা, এই অডিয়েন্স অনুযায়ী বিবেচনা করতে হয় কথাকে। অডিয়েন্স যে কথাটা, যখন যে ধরনের, আপনি নারীদের উদ্দেশ্যে যে কথা বলবেন, পুরুষদের কাছে সেটি বৈষম্যমূলক মনে হতে পারে। আপনি শিশুদের উদ্দেশ্যে যে কথাটি বলবেন, সেটি বয়স্কদের, যুবকদের জন্য ভিন্ন রকম, ভিন্ন অর্থের মনে হতে পারে। আপনি হিন্দুদের জন্য যে কথা বলবেন, মুসলমানরা সেটাকে ভিন্ন ব্যাখ্যা করতে পারে। আবার মুসলমানদের জন্য উদ্দেশ্যে, খ্রিস্টানদের উদ্দেশ্যে যে কথা বলবেন, হিন্দুরা কিংবা মুসলমানরা সেটাকে ভিন্নভাবে ধরতে পারে। অর্থাৎ আপনার অডিয়েন্সকে, সেইটাকে বিবেচনা করে আপনাকে যেহেতু কথা বলতে হয় এবং বলেন, কিন্তু এর বাইরে যদি অন্য অডিয়েন্সের কাছে আপনার কথা যায়, তাহলে তারা ভিন্ন ব্যাখ্যা করতে পারে। পূজা উপলক্ষে আপনি যে কথা বলবেন, ঈদ উপলক্ষে আপনি একই কথা বলতে পারবেন না। তখন যদি আপনাকে বলা হয় আপনি দুই সময় দুই কথা বলেছেন, নো। যখন যেখানে যেটা বলার, সেটা তখন সেখানে বলতে হয়। এখানে দুই ধরনের কথা বলা বা ডুপ্লিমেসি বা দ্বিচারিতা, এটা এখানে বলে না। আর দ্বিচারিতা হতো যদি জামাতের আদর্শ বদলাতো। জামাত এখনো তার একই আদর্শ রয়েছে। এখন যে বক্তব্যটি ভাইরাল হয়েছে বা ফাঁস হয়েছে, সেখানে যদি অন্য দল ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে একইভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রশাসন যেন অন্য কোনো দলের হয়ে কাজ করতে না পারে, সেই ব্যবস্থা রাখতে হবে। এবং সেটা যদি অন্য দলের হয়ে কাজ করে, তাহলে চেষ্টা করতে হবে যেন সেটা অন্য দলের না হয়ে আমাদের দলের হয়ে কাজ করে। এটা একজন নেতা বলতেই পারে বা চাইতেই পারে। কিন্তু তার পরবর্তীতে যেভাবে এটাকে ফাঁস করে পরিস্থিতি সৃষ্টি করা হলো, এরকম যদি ফাঁস করা হয় বিএনপির কিংবা এনসিপির বা অন্য যে কোনো রাজনৈতিক দলের গোপন মিটিং বা দায়িত্বশীল মিটিং বা পলিসি মেকারদের মিটিং কখনো যদি ফাঁস করা হয়, তাহলে সেটা জাতির সামনে উপস্থাপনযোগ্য নয়। অতএব জামাতের এই বক্তব্য নিয়ে আপনারা যে যত বড় মাতামাতি করেন, খোদ জামাতের লোকেরাও যদি খুব বেশি এটা নিয়ে বাড়াবাড়ি করতে চায়, আখেরে তাদের লস হবে। এই বক্তব্যের জন্য আমি শাহজাহান চৌধুরীকে বিন্দুমাত্র দোষারোপ করছি না, কিংবা জামাতকেও দোষারোপ করছি না। এখানে জামাতকে অবশ্যই আরো বেশি সিকিউরিটি কনসার্ন মাথায় রাখতে হবে, যেভাবে তারা অতীতে সিকিউরিটির বিষয়গুলো মাথায় রেখেছেন।
ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, সমস্ত মোবাইল সিজ করতে হবে। ভিডিও মোবাইল মানে এমনকি আপনি আপনার যে সহকারী আছে, সেক্রেটারি আছে, আপনাদের পার্সোনাল পিএস আছে, কারো মোবাইল থাকতে পারবে না। দায়িত্বশীল মিটিংগুলো এইভাবে হইতে হবে। যত ভালো কথা বলেন সেগুলো যদি পাবলিকের সামনে আসে সেগুলো নিয়ে বিতর্ক করা যাবে। আপনার যে কোনো স্ট্র্যাটেজি যদি শত্রুপক্ষ জানে আপনাকে পরাজিত করবে, সেটি ভালো হোক মন্দ হোক, যে ধরনের স্ট্র্যাটেজি হোক, আপনার স্ট্র্যাটেজি আপনার কাছে রাখতে হবে এবং গোপন রাখতে হবে। যদি গোপন রাখতে পারেন তাহলেই সেটা স্ট্র্যাটেজি, আর যদি গোপন রাখতে না পারেন সেটা স্ট্র্যাটেজি না। স্ট্র্যাটেজির মূল থিমটাই হচ্ছে অন্যরা জানবে না, অন্যরা জানবে আপনার নীতি। সেই নীতি বাস্তবায়নের জন্য আপনি যে স্ট্র্যাটেজি নেবেন সেটা গোপন থাকতে হবে। এটার নাম কৌশল। এই কৌশল গোপন থাকতে হবে। সে আপনি যে দল করেন, ইসলামী বলেন আর সেকুলার দল বলেন। অনেকেই বলে হ্যাঁ জনগণের সঙ্গে এক কথা। অবশ্যই রাষ্ট্র তার জনগণের জন্য এক ধরনের কথা বলবে, কিন্তু তার ভেতরে পলিসি আরেক ধরনের থাকবে, সে পলিসি মেকিং আরেক ধরনের থাকবে। স্ট্র্যাটেজি, পলিসিটা সে বলবে, বাট স্ট্র্যাটেজিটা সে গোপনে রাখবে যে কিভাবে এই নীতিটা বাস্তবায়ন করা হবে। কারণ এই নীতি বাস্তবায়নের রুট যদি জানে তাহলে দেশ শাসন কেন কোনো কিছুই করা যাবে না। ধরা যাক পুলিশের মধ্যে যে মিটিংটা হয় সেখানে হয়তো বলা হচ্ছে যে আন্দোলনকারীদেরকে কিভাবে দমন করতে হবে। খবরদার, তাদের কারো গায়ে গুলি করা যাবে না। যত খারাপ পরিস্থিতি হোক আমরা গুলি করব না, কিন্তু আমরা এমন ভাব করব যে গুলি করে মেরেও ফেলতে পারি, তারা ভয়ে যেন সরে যায়। তাদেরকে আমরা ভীত সন্ত্রস্ত করব, ভয় দেখাবো এবং আমাদের অবস্থানটা খুব কঠোর দেখাবো। মনে করেন পুলিশের একটি মিটিংয়ে, দায়িত্বশীল মিটিংয়ে বা উচ্চ পর্যায়ের মিটিংয়ে এই কথাগুলো হয়েছে, এটা যদি আপনি ফাঁস করে দেন, আন্দোলনকারীরা আর আপনাকে ভয় পাবে? গুলি করলেও তো ভয় পাবে না, বরং আরো বলবে যে হ্যাঁ তারা তো মিটিং এর সিদ্ধান্ত নিয়েছিল কারো উপর গুলি করা হবে না, গুলি করলো কেন? আপনার এটা কি ফাঁস করা বৈধ? বৈধ নয়। তাহলে ফাঁস যারা করেছে অবশ্যই উচিত যে কোনো ভাবে আগে তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা। আমরা এখনো পর্যন্ত দেখি নাই এই বক্তব্য যারা ফাঁস করেছে জামাত তাদের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেছে। হয়তো সে ব্যবস্থা তারা গোপনে নিচ্ছে বা তদন্ত চালাচ্ছে, কিন্তু আমার মতে এই ব্যবস্থা গ্রহণটা অবশ্যই প্রকাশ্যে হওয়া উচিত, আর নয়তো কোনো ধরনের স্ট্র্যাটেজি গোপন থাকবে না। যদি এটা জামাত করতে না পারে, আমি মনে করি এটা জামাতের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। জামাতকে এখন যে পরিস্থিতিতে এসেছে, এমন একটা পর্যায়ে জামাত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ অনেকেই জামাত নিয়ে প্রশংসা করছেন। একটি ইসলামী দল এবং ইসলামী দলগুলো সকলে মিলে বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, নতুন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছে, যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না। এখনো মানুষ আশাবাদী যে অবশ্যই যদি ইসলামী দল আসে, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি তৈরি হবে, যেখানে মানুষ অবশ্যই আগের যে কোনো শাসনের চেয়ে কিছুটা হলেও ভালো থাকবে এবং অনেক বেশি ভালো থাকবে বলে অনেকে আশা করছেন। তেমন একটি সুন্দর সমাজের জন্য এইটুকু স্যাক্রিফাইস সকলকে করতে হবে। এবং যেহেতু মানুষ এবার দেখার আশা করছে যে না ঠিক আছে আমরা জামাতকে দেখব, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামের বাংলাদেশ এরকম একটি স্লোগান উঠেছে, মানুষের মধ্যে উঠেছে, সব ধরনের যখন যাকে জিজ্ঞেস করি তারা জামাতের ব্যাপারে ইতিবাচক কথা বলছে, তাহলে সেই ইতিবাচক জনগণের রায়কে কার্যকর করতে এবং কাজে পরিণত করতে জামাতকে অবশ্যই দৃঢ় ভূমিকা রাখতে হবে। এই ধরনের গাদ্দার, বেঈমান যারা দায়িত্বশীল বৈঠকের বক্তব্য ফাঁস করে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের ব্যাপারে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। যে অমুক দায়িত্বশীল, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিলে এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, এই ধরনের ভয়ভীতি বা ওই যে নরমিয়াত বলে, উদারতা বলে, এই ক্ষেত্রে কোনো উদারতা ইসলামেও নেই। গোয়েন্দাগিরির ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে ইসলামে কোনো ধরনের উদারতা নেই। অতএব জামাত যদি কঠোর হতে পারে, জামাত এই বিপদ থেকে উতরে যাবে, আর যদি কঠোর হতে না পারে তাহলে তারা নিজেদের লোকদের কাছে, বেঈমানদের কাছে পরাজিত হবে।